গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমি সৌনক ব্যানার্জি আমার মায়ের ব্লগ চ্যানেল থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর অ্যাজ ইউজুয়াল আমরা সবাই ঝাকাস বিন্দাস আছি। ঝাকাস বিন্দাস থাকতে হবে সব সময়। আর আমার মা সবসময় শিখিয়ে গেছে যে ঝাকাস বিন্দাস থাকতে মানে কিভাবে থাকতে হয়, কি মানে লাইফের এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে লড়াই করতে হয়, সত্যি কথা আমার মা শিখিয়ে গেছে। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কস্তুরীর হঠাৎ করে কি হলো, মানে আমার মায়ের হঠাৎ করে কি হলো, এরকম ডিটোরিয়েশন কেন হয়েছে, বা আমার মা হঠাৎ করে কেন চলে গেল। তো আমি আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাবো আমার মায়ের হয়ে। অবশ্যই আমার মায়ের হয়ে আমি ধন্যবাদ জানাবো। 26শে মার্চ আমার মায়ের জন্মদিন ছিল। আপনারা সবাই আমার মাকে প্রচুর উইশ করেছেন। আমার মায়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর প্রায় কাউন্ট করা যাবে না, এতগুলো উইশ করেছেন। তো এইবার আমি আপনাদেরকে শেয়ার করি যে এক্স্যাক্টলি কী হয়েছিল। 26শে মার্চ হোলি ছিল, হোলির পরের দিনকে বেসিক্যালি। তো সেদিনকেও আমাদের এখানে ছুটি ছিল, তো আমরা সেই রকম কোনো সেলিব্রেশন করতে পারিনি। বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে আমাদের, রাত্রিবেলাও বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। আমরা 26শে মার্চ আদ্যা ফ্যাশনের জন্য কাজ করেছিলাম, মানে আমাদের ফেসবুক পেজ কস্তুরিজ, আপনারা ওই পেজটাকে ফলো করতে পারেন অবশ্যই। ওখানে আমি আর আমার মা এতদিন জামা কাপড় দেখিয়ে এসেছি, এবার আমি আর আমার বাবা দেখাবো। তো বেসিক্যালি 26শে মার্চ দিনটা খুব ভালো গেছে। বাড়িতে আমরা সবাই ছিলাম, বাড়িতে কাজ টাজ করেছি। সন্ধ্যাবেলা আমরা হই হুল্লোড় করে কাজ করেছি। সন্ধ্যাবেলা সেদিনকেই মা বললো যে ভিডিওটা আজকে আপলোড করে দিই। তো আমি বললাম আজকে আপলোড করবে না কালকে আপলোড করবে। মা বললো যে না, আজকে ভিডিওটা আপলোড করে দিই। তো ঠিক আছে, আপলোড করলো, সব কিছু হলো। রাত্রিবেলা আমরা ওয়েব সিরিজ দেখছিলাম। আমার মায়ের একটা খুব ফেভারিট ওয়েব সিরিজ, সেটা হচ্ছে পঞ্চায়েত। তো আমরা এতগুলো ওয়েব সিরিজ দেখছিলাম। সত্যি কথা বলছি যে ওয়েব সিরিজ কিছু কিছু এতটা গ্রাফিক ভায়োলেন্স আছে, বা এমন কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো ফ্যামিলির সাথে বসে দেখা যায় না। তো পঞ্চায়েত এমন একটা ওয়েব সিরিজ যেটা ফুল ফ্যামিলির সাথে বসে দেখা যায়। পঞ্চায়েত সিজন 1 সিজন 2 তো আমরা দেখেইছি। তো সিজন 3 এর জন্য অপেক্ষা করেই ছিলাম আমরা এতদিন ধরে। তো মা বললো যে পঞ্চায়েত সিজন 1টাই চালা আবার নতুন করে। তো আমরা প্রায় রাত্রি 1:30 অবধি ওয়েব সিরিজ দেখেছি ডিনার করার পরে। পাপ্পা তো শুয়ে পড়েছে। পাপ্পা বলছে যে এই তাড়াতাড়ি শুয়ে পড়া, তো এত এত রাত্রিরে ওয়েব সিরিজ দেখছিস কেন। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি মাঝরাত্রির 3টে সাড়ে 3টে অবধি কার্টুন দেখি। আমার এটা একটা খুব বদ অভ্যাস বলতে গেলে, যে আমি রাত্রিবেলা একটু মোবাইল চালাই। তো আমি রাত্রিবেলা মোবাইলে বেসিক্যালি আমার খুব ফেভারিট কার্টুন হচ্ছে টম অ্যান্ড জেরি। তো আমি 3টে সাড়ে 3টে অবধি টম অ্যান্ড জেরি দেখি, পিঙ্ক প্যান্থার দেখি, তারপর নানান রকমের যা কার্টুন আগে হতো, স্কুবি ডু ওয়্যার আর ইউ, সব নানান রকমের কার্টুন দেখি আমি। তো আমার মা এমনিতে সাধারণত রাত্রিবেলা জেগে বসেই থাকতো, কেননা ঘুম আসতো না, প্রেশার হাই থাকতো। এসি চলতো, ওপরে এসি আছে, এসি চলতো। এসি ভেন্টও মাম্মির দিকে করা থাকতো, প্লাস এসি টেম্পারেচার কত 18, 19, 20 এরকম থাকতো। আর আপনার পাখা ফুল স্পিডে থাকতো। তো তাও মাম্মির গরম লাগতো, মাম্মি অতটা করতে পারতো না, গরমে বসে থাকতো খাটে চুপচাপ। তো সেদিন রাত্রিবেলাও আমাকে বললো, এই বাবু ঘুমিয়ে পড়, এত রাত্রি কী জেগে আছিস তুই। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা অর্থাৎ 27শে মার্চ মাম্মির ডায়ালিসিস হওয়ার কথা, বুধবার আর শনিবার করে অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো 27শে মার্চ পাপ্পা ঘুম থেকে উঠে দেখে যে সকাল 7টা বাজে। তো সাধারণত মাম্মি ভোরবেলা 4:30টার সময় উঠে পড়ে, 4:30 সময় উঠে পড়ে, 5:30টার সময় বেরিয়ে পড়ে বাড়ি থেকে। 6টা থেকে ডায়ালিসিস হয় অ্যাজ ইউজুয়াল। তো 7টা বেজে গেছে। পাপ্পা বলছে যে আজকে তো ডায়ালিসিস নেওয়ার কথা, এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, তো এত দেরি হলো কেন। তো এইবার পাপ্পা ঘুম থেকে উঠে মাম্মিকে ডাকছে। মাম্মি তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো আমাকে পাপা ঘুম থেকে বললো যে বাবু ঘুম থেকে ওঠ, মাম্মি উঠছে না।
তখন আমি দেখি মাম্মি মানে খাট থেকে নামতে যাবে এমন সময় এইরকম করে মানে শুয়ে আছে, ওইদিকে দেয়ালটা ইমাজিন করুন যেখানে মাম্মি বসে ব্লগ বানায়, তো মাম্মি শুয়ে আছে। এবার সাধারণত হয় কি মাম্মি সুগার ফল করে অনেক সময়, তো সুগার ফলের জন্য একটা আনকনসিয়াসনেস চলে আসে, তো আনকনসিয়াস হয়ে যায় সুগার ফল করলে, বা ব্লাড প্রেশার বেশি হাই হয়ে গেলে আনকনসিয়াস হয় এরকম, মানে সিকেডি পেশেন্টরা। আপনারা যারা সিকেডি পেশেন্ট যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা রিলেট করতে পারবেন যে এক্স্যাক্টলি কী হয়। তো অ্যাকর্ডিংলি আমরা অ্যাক্ট করেছি সেই টাইমে, যে বাড়িতে রসগোল্লা ছিল, রসগোল্লা দিয়েছি, রসগোল্লার রস দিয়েছি, তারপরে একটা সুগার সিরাপ, মানে ওই হয় না, মানে ওই পাইনাপেল সিরাপ যেগুলো বেসিক্যালি ওই গরমকালে খায়, তো আমি সেটাও গুলে দিলাম সকালবেলা, তাতেও কিছু হচ্ছে না। তারপরে আমরা ডেক্সঅরেঞ্জ যেটা হয়, মানে ডেক্সটার যেটা সুগার ফল করলে পেশেন্টদেরকে দেওয়া হয়, তো ডেক্সঅরেঞ্জও ছিল, ডেক্সঅরেঞ্জ ডাইরেক্ট খাওয়ালাম, তাতেও কিছু হচ্ছে না। তো পাপ্পার অনেক ডক্টরসরা বন্ধু আছে, তো পাপ্পা নিজের বন্ধুদেরকে কল করলো, জিজ্ঞাসা করলো যে কি হচ্ছে এক্স্যাক্টলি, মানে বুঝতে পারছে না। তো সবাই সাজেস্ট করলো যে ব্যানার্জিদা দেরি করবেন না, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করুন। তো আমাদের এখানেই মানে আশেপাশে একটা খুব, আমি হসপিটালের নাম নিচ্ছি না প্রথমত, আপনারা যারা জানেন তারা জানেন, যেখানে ডায়ালিসিস হতো সেখানেই আমরা ভর্তি করেছি, খুব নামকরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো ভর্তি করেছি সেদিন সকালবেলা, আমি অ্যাম্বুলেন্সে করে মাম্মিকে নিয়ে গেছিলাম। ততক্ষণে মানে মাম্মির একটা সাইড দেখছিলাম, মানে রাইট সাইডটা যেটা এদিকটা মানে ছেড়ে দিয়েছে। তো ন্যাচারালি ডায়ালিসিসের দিনকে মানে ওয়েট আরও বেশি বেড়ে যায়, কেননা ওয়াটার গেইন অনেক বেশি হয়, মানে 4 লিটার গেইন হয়, বা কখনো 3 লিটার হয়, 2 লিটার হয়। তো ওটা টাইম গ্যাপের মাঝামাঝি হয়, মানে স্যাটারডে থেকে ওয়েডনেসডে যে ডায়ালিসিসটা মানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের মাঝখানে যতটা ওয়াটার কনজিউম করবে সেই কনজামশনের অনুযায়ী আপনার ওয়াটার গেইনটা হবে। তো ওয়েট এমনিতেও অনেকটা বেশি হয়েছিল, তো আমরা এমার্জেন্সি ইউনিটে নিয়ে যাই মাম্মিকে। তো এমার্জেন্সিতে ইমিডিয়েটলি ভর্তি নিয়ে নেয়। তারপরে সিটি স্ক্যান করে জানা যায় যে মাম্মির সিভিয়ার ব্রেন হ্যামারেজ প্লাস রাইট সাইড প্যারালিসিস হয়েছে। আচ্ছা, সিভিয়ার ব্রেন হ্যামারেজটা হয়েছে কেননা মানে ব্লাড প্রেশার, সিকেডি পেশেন্টদের ব্লাড প্রেশার যেহেতু অনেক বেশি হাই থাকে, তো মানে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না সব সময়। তো ব্লাড প্রেশার এতটা হাই ছিল যে ব্রেনের যে একটা শিরা থাকে সেই শিরাটা ছিঁড়ে গিয়ে ওখানে ব্লাড ক্লটিং হয়ে যায়, মানে রক্ত জমে যায়। যেমন ধরুন আমাদের দরজায় আঙুল আটকে গেলে যেরকম একটা সাইডে রক্ত জমে যায়, ঠিক সেরকমই ব্রেনে রক্ত জমে গেছিলো। ঠিক আছে, ওখানে রাখা হয়েছে। এবার ওখানে তো ডক্টরসরা অবভিয়াসলি মানে অবজারভেশনে রাখবেন। এবার ওখানকার ডক্টরসরা, আমি জানি না কীভাবে করছিলেন, ওনারা ওপেন ব্রেন সার্জারি সাজেস্ট করছেন না ভেন্টিলেশন সাজেস্ট করছে। পেশেন্ট ওপেন ব্রেন সার্জারি করার মতন পজিশনে প্রথমত ছিল না। আমার মা যেহেতু, মানে দেখুন, এটা যদি একটা নর্মাল পেশেন্ট হতো যে ব্রেন হ্যামারেজ হয়েছে, কার্ডিয়ার কী বলে পাপা ওটাকে কী বলে, ওই সেরিব্রাল অ্যাটাকের জন্য ব্রেন হ্যামারেজ হয়েছে, রাইট সাইড প্যারালিসিস হয়েছে, নর্মাল পেশেন্ট যদি হতো, মানে আমার আপনার মতন যদি নর্মাল লোকের হতো, তাহলে ওটা আস্তে আস্তে ইদার সার্জারি করে নয় মেডিসিন দিয়ে আস্তে আস্তে কমিয়ে দেওয়া যেত। ফিজিওথেরাপি করে অনেক কিছু প্রসেস থাকে, সেটা 1-2 বছর সময় লাগে সাধারণত। এবার আমার মাম্মি যেহেতু সিকেডি স্টেজ 5 পেশেন্ট ছিল, তো মাম্মির পক্ষে ব্রেন সার্জারি করা মানে অন দ্য স্পট, অন দ্য টেবিল মাম্মিকে মেরে দেওয়া হবে, না হলে ভেন্টিলেটারে দিতে বলছিল। অ্যান্ড বাবার যারা বন্ধুরা আছেন, তো পাপ্পার যারা বন্ধুরা আছেন, তো ওনারা গভর্নমেন্টের খুব ভালো ভালো ডাক্তার, ওনারা সব মানে ওনারা বলেই দিয়েছেন যে ব্যানার্জিদা কোনো রকমের কোনো সার্জারি করবেন না, আপনি ওনাকে কস্তুরীদিকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে চলে আসুন। এবার যেহেতু ওখানে মানে এখানে অবজারভেশনে 5 দিনের অবজারভেশনে ছিল, তো আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো
আমরা তারপরে নানান রকমের সব প্রসিডিওর্স ফলো করি। 5 দিন ধরে ছিল। এবারে 5 দিন ছিল, মায়ের যেহেতু জিভটা প্যারালাইসিস হয়েছিল, মানে আমার মায়ের সাথেই একজন ডায়ালিসিস নেয়, প্লাস আরামবাগের ওখানেও ডক্টরসরা বলেছিলেন। আমার মায়ের সাথে একজন ডায়ালিসিস নেন, উনিও একজন খুব নামকরা ডক্টর ছিলেন একসময়। তো উনি বললেন যে সাকশনটা কতক্ষণ অন্তর করছেন, মানে জিভের যেই স্যালাইভাটা থাকে, জিভটা তো এরকম বেরিয়ে গেছে, তো জিভের যে স্যালাইভাটা থাকে সেটা আপনার আপনি 5 সেকেন্ড জিভটা বাইরে বের করে রাখুন, আপনার জিভ থেকে অটোমেটিক জল পড়বে। তো সেটা জিভটা কন্টিনিউয়াস বেরিয়ে আছে। এবার জিভ যেহেতু শুয়ে আছে, তো জিভের জলটা ডাইরেক্ট ভেতরে যাচ্ছে, ভেতরে গিয়ে লাং ট্র্যাক্টে ঢুকে যাচ্ছে। এয়ার ট্র্যাক্ট যেটা থাকে, লাং ট্র্যাক্ট, সেই লাং ট্র্যাক্টের মধ্যে ঢুকে গিয়ে লাঙে গিয়ে জল জমছে। তো সেটা ঠিক মতন আপনার যেটা সাকশন হয় সেটা করেনি। অবশ্যই আমরা আমাদের মতন বেসিক মানে লোকেরা কিভাবে জানবো যে এরকম সাকশন কতক্ষণ অন্তর করতে হয় বা কিভাবে করে, বা ন্যাচারালি বুঝতেই পারছেন, মানে আমরা জানতাম না। তো আমরা আরামবাগ মেডিকেল কলেজে তারপরে আস্তে আস্তে নিয়ে যাই। এখানে তো ডায়ালিসিস কেপিসিতে, মানে sorry for taking the name, but yes, obviously the hospital name is, as I mentioned before. So ডায়ালিসিস হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। ডায়ালিসিসের পরে মানে আমরা যখন ডিসচার্জ করব মাকে হসপিটাল থেকে, তখন ওনারা কোনো কিছু লিখে দেবেন না। দে জাস্ট রোট আ discharge summary about what happened to the patient. She is diagnosed with what kind of diseases, that she is a CKD stage 5 patient. She had got a severe cerebral attack on 27th of March 2024. Her right side is paralyzed. She is a patient of thyroid, কিছু একটা থাইরয়েডিজম নাকি কিছু একটা নাম ছিল, থাইরয়েড অ্যান্ড হাইপারটেনশন। শি ইজ ডায়াগনোজড উইথ সিকেডি স্টেজ 5, অ্যাজ আই মেনশন। ব্যাস, এগুলো জাস্ট একটা পাতলা কাগজের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যখন কোনো পেশেন্টকে আমি কোনো হসপিটাল থেকে ডিসচার্জ করবো, একটা ডিসচার্জের একটা চার্ট দেবে যে ডে টু ডে যেই চার্টটা আপনারা মেনটেন করছেন, মানে এই সময় সকালবেলা 10টার সময় এই ব্লাড প্রেশার মেনটেন করছে, এই মেডিকেশন চালাচ্ছি, মানে লিস্ট অফ মেডিকেশনস যেগুলো হসপিটালে ভর্তি থাকাকালীন চালানো দরকার। যে ডায়ালিসিসটা দিচ্ছে সেটা কি হেপারিন দিয়ে দিচ্ছে না হেপারিন ফ্রি হচ্ছে সেটা আমরা জানি, কেননা আমরা ডায়ালিসিস রুমের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন এত বছর ধরে মা নিচ্ছে। তো ডায়ালিসিসের টেকনিশিয়ানরা ওখানে ওনারা বলেই দেন যে হেপারিন ফ্রি ডায়ালিসিস দেওয়া হচ্ছে, কেননা যেহেতু পটাশিয়াম অনেকটা বেশি হাই, তো হেপারিন ফ্রি ডায়ালিসিসটা দিতে হবে। ঠিক আছে, তো আমি ওখান থেকে টেকনিশিয়ানদের কাছ থেকে সব কিছু জানতে পেরে যাচ্ছি। বাট কী ডায়াগনোসিস চলছে, মানে আমি মাকে অ্যাম্বুলেন্সে তুলেছি, মানে গরম তো বুঝতেই পারছেন, মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম গরম চলছে, কলকাতায় যে কী লেভেলে গরম চলছে, দুপুরবেলা 12টার সময় অ্যাম্বুলেন্সও গরম হয়ে আছে। অ্যাম্বুলেন্সে তুলেছি, অক্সিজেন সাপোর্টে আছে মা। অ্যাম্বুলেন্সে তোলার পরে জানা যাচ্ছে যে ওনারা হসপিটাল থেকে কোনো রকমের কোনো ডিসচার্জ ডায়ালিসিস চার্ট দেবে না, কী মেডিকেশন ফলো করা হচ্ছে সেটা দেবে না, কী মেডিকেশন ফলো করে এসেছে, কী মেডিকেশন ফলো করার জন্য পরে সাজেস্ট করবে। যে আমাকে শুরুতেই যখন আমি ওখানে ছিলাম, আমি বলেছিলাম যে মাকে আমি ট্রান্সফার করে নিয়ে যাব, তো ওখানে আরএমও আমাকে বলেই দিয়েছিল যে দেখুন স্যার, আপনি যখন ট্রান্সফার করে নিয়ে যাবেন, উই উইল গিভ ইউ আ মেডিকেশন চার্ট দ্যাট হোয়াট উই হ্যাভ ফলোড ফ্রম ডে 1 to day 5, মানে we will suggest the further treatment in the medication chart. They just gave us a normal thin কাগজ, নর্মাল একটা পাতলা কাগজ দিয়ে দিয়েছিল। তো ওই পাতলা কাগজ বলতে কি বলুন তো, ওই আপনারা বিল বই দেখেছেন হয়তো, মানে বিল বইতে
3টে কাগজ থাকে, একটা ওপরের কাগজ, একটা কাগজ যেটা কাস্টমারের কাছে যাবে, একটা কাগজ যেটা আমার কাছে থাকবে, আর একটা কাগজ যেটা বিল বইতেই থাকবে, ওই রকম ওই পাতলা সাদা কাগজে জাস্ট একটা লিখে দিয়েছে ডিসচার্জ। ঠিক আছে, আরামবাগে নিয়ে গেলাম। আরামবাগে মানে সত্যি কথা বলতে গেলে মানে এই কিছু দিনে আরামবাগে মানে আমার খুব মানে বাড়ির লোক নয়, মানে রক্তের সম্পর্কও নয়, কিন্তু যেভাবে ওখানকার ডাক্তাররা, যেভাবে ওখানকার স্টাফ মেম্বাররা আমাকে যেভাবে সামলেছে, আমার বাবাকে যেভাবে সামলেছে, আমি সত্যি কথা মানে নিজের রক্তের সম্পর্কের লোকও এরকম করেনি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমরা জাস্ট আরামবাগে গিয়ে মাকে দিয়ে দিয়েছি, মানে ওখানকার খুব মানে নামকরা, মানে গভর্নমেন্টে বুঝতেই পারছেন না, খুব নামকরা ডাক্তারবাবুরা এসেছেন, এসে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে যে মুখে এন্ডোটিউবলিক্যাল টিউবটা কোথায়। মানে বোঝাই যাচ্ছে যে হসপিটালে ভর্তি ছিল মা, সেই হসপিটালে সাকশনটা ঠিক মতন করেনি, সাকশন করেইনি, রাদার আমি বলবো সাকশন করেইনি। আমি কন্টিনিউয়াস জিজ্ঞাসা করে গেছি যে আমি তো এমনিতে হসপিটালে ফোন করতেই থাকে, আমার মা যখন এর আগেও হসপিটালে ভর্তি হয়েছিল, আপনারা হয়তো জানেন, আমি সারা রাত্রির হসপিটালে ফোন করতাম যে মা কেমন আছে। তো এখানেও আমি সেম কাজ করেছি। আমি মানে রাত্রিবেলা 12:30 2:30টার সময় আমি বাবা সবাই মিলে ফোন করেছি, just to ask about the parameters. The basic parameters is SpO2, blood pressure, তারপর আপনার পালস রেট। হ্যাঁ স্যার সব কিছু মেনটেন হচ্ছে, সব কিছু ঠিক আছে, মানে আমাদের এখানে কলকাতার হসপিটালে হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমি বললাম যে সাকশনটা ঠিক মতন হচ্ছে, হ্যাঁ স্যার সাকশন হচ্ছে, সব কিছু হচ্ছে। এই হসপিটালে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসার পর জানা যায় যে মায়ের সাকশন ঠিক মতন হয়নি, যে কারণে লাঙে অনেকটা জল জমে গেছিলো। মানে যে গোল্ডেন আওয়ার্স অফ ট্রিটমেন্ট যেটা এখানে কলকাতা হসপিটালে পাওয়া উচিত ছিল, সেটা এক ফোঁটাও পায়নি। তাছাড়া আরও বেসিক যে জিনিসগুলো, যেমন মুখে এন্ডোটিউবলিক্যাল টিউব, যেটাতে আপনার গিয়ে ওখানে ইমিডিয়েটলি পরিয়ে দিয়েছিল। এন্ডোটিউবলিক্যাল টিউব ছাড়া যে কীভাবে রেখেছিল সেটা আমিও ঠিক মতন জানি না। এয়ার ম্যাট্রেস জাস্ট একটা নর্মাল বেডে ফেলে রেখে দিয়েছিল। আপনি ভাবুন, মানে আপনার শরীর প্যারালাইজড হয়ে আছে, আপনাকে জাস্ট একটা নর্মাল বেডে ফেলে রেখে দিয়েছে, যেখানে কোনো ভেন্টিলেশন নেই, বেডসোর হবেই। তো আমার মায়ের পায়ে লেফট সাইডে পায়ে একটুখানি বেডসোর মতন হয়েছিল। এখানে আরামবাগে আসার পরেই ডাক্তারবাবুরা খুব ভালো এয়ার ম্যাট্রেস সব কিছু মাইনিউটলি খুব ভালোভাবে বন্দোবস্ত করে রেখে দিয়েছিল। সব ট্রিটমেন্টও খুব ভালোভাবে শুরু হয়ে গেছিলো। কিন্তু প্রবলেমটা হয়েছে যে এখান থেকে পেশেন্টকে অনেকটা বেশি খারাপ করে পাঠানো হয়েছে। যেমন সাকশন করেনি বলে লাঙে জল জমে গিয়ে অ্যাসপিরেশনের জন্য নিমোনিয়া। তো সেই নিমোনিয়াটা হয়ে গিয়ে অনেকটা বেশি লাং খারাপ করে দিয়েছিল অলরেডি। মানে এখানে এসে ডাক্তারবাবুরা বলেছিলেন যে, মানে আরামবাগে আসার পরে বলে দিয়েছিল যে ব্যানার্জি দা কোনো কিছু বলতে পারছি না, অ্যাজ শি ইজ আ CKD stage 5 পেশেন্ট, উই ক্যান নট সে আ সিঙ্গেল বিট অফ থিং। স্টিল দে হ্যাভ ট্রাইড দেয়ার লেভেল বেস্ট। মানে দে হ্যাভ, মানে কী বলবো, আমাকে ডাক্তারবাবুরা, ওখানকার প্রিন্সিপাল স্যার, ওখানকার মানে MSVP ম্যাডাম, AO স্যার, তারপরে স্টাফ মেম্বাররা, মানে যেভাবে সামলেছে আমাকে আর আমার বাবাকে, মানে ওনারা পর্যন্ত, মানে ওখানকার স্টাফ মেম্বাররা ওনারা পর্যন্ত 5-6 দিন বাড়ি যায়নি আমাদের জন্য, মানে আমাদের সাথেই থেকেছেন। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু দ্যাম, আই এম রিয়েলি ভেরি মাচ গ্রেটফুল টু দ্যাম। মানে নিজের সম্পর্কের, নিজের রক্তের লোকেরা যেটা করেনি সেটা ওরা করেছে। আই এম ভেরি মাচ, মানে আমি কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি ওদের কাছে কতটা মানে কি বলবো, মানে ধন্য যে
যেভাবে আমাকে সামলেছে। তো তারপরে আরামবাগে আসার পর 2 দিন পরে ডায়ালিসিস হয়। আরামবাগ মেডিকেল কলেজের পাশেই আর একটা নার্সিংহোম আছে সঞ্জীবনী বলে, খুব নাম করা নার্সিংহোম। ওখানে খুব ভালোভাবে মানে ডায়ালিসিসটা স্টার্ট হয়েছিল, কিন্তু ডায়ালিসিসের সময় আমি সেদিনকে কলকাতায় এসেছিলাম। ডায়ালিসিসের সময় অনেকবার পাপ্পার কাছে কল এসেছে যে সুগার ফল করছে, ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প, যেটা মা বলতো যে মাসেল ক্র্যাম্প ধরছে, সব কিছু মাসেল ক্র্যাম্প ধরছিল। তো ডায়ালিসিস হয়েছে, সুগার ফল করেছে অনেকবার। সেদিনকেই রাত্রিবেলা 2:30-3টের সময় একটা মাইনর বলতে পারেন, মাইনর বা নর্মাল হার্ট অ্যাটাক আছে। সেখানে ডাক্তারবাবুরা বাবাকে বলেই দেন যে ব্যানার্জিদা, ওনাকে 40% ভেন্টিলেশনে দিতে হয়েছে। তো সেদিন আমি দুপুরবেলায়, সেদিনকেই অন দ্য ফলোয়িং ডে দুপুরবেলা আমি আরামবাগে পৌঁছাই। মানে আমি আর পাপ্পা একসাথে খেতে বসবো ওখানকার, মানে ওখানে ভাত বেড়ে রেখেছে। পাপ্পার কাছে আরেকটা কল আসে, তখন জানা যায়, আমি গিয়ে জানতে পারি যে মাম্মির আরেকটা হার্ট অ্যাটাক হয়েছে, যেখানে মাম্মিকে 100% ভেন্টিলেশনে দিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, তারপরের একদিন মতি দাদাকে একবার একটু ফোন করে নিই বাইরে গিয়ে, ঠিক আছে? মানে আরামবাগেরই মানে স্টাফ মেম্বার বলছিলাম, ওখানকারই দাদা আমাকে এখন ফোন করছে। মানে এতটা ভালো সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে। তো এই 10 দিন, তারপরের দিনটা সার্ভাইভ করতে পেরে তারপরের দিন মানে 5th এপ্রিল মাম্মির আর একটা হার্ট অ্যাটাক আসে, সেখানে মাম্মি আর সার্ভাইভ করতে পারেনি। বাট আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমার সাথে আমার মায়ের যে কীরকম বন্ডিং ছিল, আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারতেন যে কীভাবে আমি মায়ের সাথে মানে কাজ করতাম। আমার মা আমাকে কীভাবে, মানে হ্যাটস অফ টু দ্যাট লেডি, হ্যাটস অফ টু মাই মাদার। আমাকে নিজে হাতে আমার মা তৈরি করে দিয়ে গেছে, নিজে হাতে। হ্যাটস অফ টু হার। আমি আমার মাকে দেখে এক ফোঁটাও সেদিনকে কাঁদিনি, এক ফোঁটাও কাঁদিনি। আমি সেদিন শুধু নিজের মায়ের পাটাকে ধরে নমস্কার করেছিলাম। একটুখানি তুমি আমার ফোনটাই ধরে নাও, বা আমি কেটে দিচ্ছি, তুমি ওখানে বাইরে গিয়ে ফোন করো। হ্যাটস অফ টু হার, রিয়েলি। শি হ্যাজ জাস্ট আমাকে যে কি মানুষ তৈরি করে দিয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না। এই 10 দিন আমি শুধু মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি, যে বেঁচে থাকার, পরিবারের জন্য বেঁচে থাকার ডিটারমিনেশন কাকে বলে। এই 10 দিন আমার মা শুধু আমাকে শিখিয়ে দিয়ে গেছে, দাঁড়াও, এই যে লড়াই করার ডিটারমিনেশন আমার মা আমাকে যেভাবে শিখিয়ে দিয়ে গেল, আমার মা শুধু আমাকে শেখায়নি, আমার বাবাকেও শিখিয়ে গেছে যে বেঁচে থাকার ডিটারমিনেশন। ফ্যামিলি, আপনারা হয়তো মানে জানবেন না আমার মা কতটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল। উঠতে বসতে বাবু কি করবে, বাবু কি খাবে, শুভময় কি খাবে, শুভময় কি খেতে ভালোবাসে, বাবু কি খেতে ভালোবাসে, বাবু কলেজ থেকে আসবে, উঠতে বসতে মানে আমার মা শুধু বাবু আর শুভময়, এদের দুজনকে ছাড়া আমার মা পৃথিবীতে আর কাউকে চিনতো না। আমিও সত্যি কথা বলছি, পাপ্পা আর মাম্মিকে ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না। পাপ্পাও আমাকে আর মাম্মিকে ছাড়া পৃথিবীতে কাউকে চেনে না। আমার মা যেভাবে এই 10 দিন লড়াই করে গেছে, আমার মা সবসময় আমাকে বলতো, সব সময়, মানে এটা পাপ্পাও হয়তো জানে না, পাপ্পা আমার সামনেই বসে আছে, পাপ্পাও এটা হয়তো জানে না। আমার মা আমাকে বলে গেছে যে দেখবি আমার শেষ সময়টাতে তোরা দুজনেই দাঁড়াবি। অ্যান্ড শি প্রুভড ইট রাইট। শেষ সময় অবধি আমরা দুজনে দাঁড়িয়েছি। হ্যাঁ, মানে ফ্যামিলির মেম্বার্সরা অবশ্যই এসেছিলেন, মানে সবাই এসেছিলেন, সবাই খুব সাপোর্ট করেছেন। বাট স্টিল ওই যে শেষ সময় অবধি আমরা দুজনে দাঁড়িয়েছি, শেষ সময় অবধি আমরা দুজনে দৌড়োদৌড়ি করেছি। আমার মা যদি কিছু হওয়ার হতো 27 তারিখেই হয়ে যেত, এটা আমি মানি। ওই যে 27 তারিখ থেকে 5th এপ্রিল অবধি যে লড়াইটা করে গেছে,
অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে এই লড়াইয়ের মধ্যে। মানে আমাদের সামান্য আমার গায়ে একটা যদি কেটে গেল, যদি একটা হয়ে গেল, আমি করে লাফালাফি করি, আমি যদি আমার একটা সামান্য পা মুচকে পড়ে গেল, আমি সামান্য কান্নাকাটি করছি রেগে, আমি আমার যন্ত্রণা করছে না করে আমি লাফালাফি করছি, কিন্তু সেই মানুষটা যে 10 দিন ধরে মানে আইসিইউতে আছে, সেই মানুষটা যে 10 দিন ধরে যে লড়াই করছে, এক চোখ তুলে তাকাচ্ছে, আমি হাত ধরতে বললে আমার হাতটা চেপে ধরছে, সেই যন্ত্রণার সামনে আমাদের সামান্য এই ছোট যন্ত্রণাটা কি যন্ত্রণা? এই যে 3 বছর কন্টিনিউয়াস ডায়ালিসিস নিয়ে এলো আমার মা, 200 থেকে 300টা ডায়ালিসিস হয়ে গেছে 3 বছর যে কন্টিনিউয়াস। হ্যাঁ, 289। মানুষ একটা ডায়ালিসিস নিতে পারে না, সার্ভাইভ করতে পারে না, সেখানে আমার মা 289টা মানে 289খানা ডায়ালিসিস নিয়ে নিজের পায়ে হেঁটেছে, রান্না করেছে, ব্যবসা করেছে, সব কিছু করেছে। আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার মাকে আপনারা, কিন্তু আমার মা আমি জানি এখানেই আমার পাশে বসে আছে। আমি মানে কিভাবে বলবো জানি না, মানে আমার মা আমাকে যে কিভাবে মানে স্ট্রং বানিয়ে দিয়ে গেছে। আমি অনেক কিছু অপরচুনিটি নিতে আসবে, আমি জানি সেটা, যে হ্যাঁ মা মারা গেছে, এবার এটা একটা সঠিক সময়, এবার ব্রেন ওয়াশ করবো, এবার একে এইভাবে এইদিকে চালনা করব, একে ওদিকে চালনা করব। অনেকে আসবে, এসেওছে, করেওছে। বাট আমার মা আমাকে মানে আমার মা এমন একজন লোক যে আমাকে তার মৃত্যুর আগে প্রতিটা দিন আমাকে বলে গেছে যে বাবু এই কাজগুলো করবি, আমি চলে গেলে এই লোকেরা তোর কাছে আসবে, এই কথাগুলো বলবে, আমার অধিকার যেন কোনোদিনও কেউ না নিতে পারে। আমার অধিকার কিন্তু আমার অধিকার, তোর অধিকার কিন্তু তোর অধিকার। আমার মা এটা সবসময় আমাকে বুঝিয়ে গেছে, বলে গেছে, বুঝিয়ে গেছে। এই বলেই হয়তো আজকে এতটা স্ট্রংলি দাঁড়িয়ে আছি, এই বলে আজকে মানে বুকে ধক নিয়ে বলতে পারছি যে আজকে হ্যাঁ ঝাকাস বিন্দাস আছি, আমরা ঝাকাস বিন্দাস আছি। আর আপনারাও মানে ঝাকাস বিন্দাস থাকবেন। আমি আপনাদেরকে আমার মায়ের জীবনেরই কিছু গল্প বলবো, ছোট ছোট, যেগুলো আপনারা হয়তো জানেন না। আমার মা হয়তো অনেক কথা বলতে চাইছিল, অনেক কথা হয়তো বলতো আপনাদেরকে, আস্তে আস্তে বলতে পারছিল না, অনেক কথা অপূরণ রয়ে গেছে, সেগুলো আমি বলবো। আপনারা অবশ্যই আপনারা, আমি জানি আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমার মাকে ভীষণ ভালোবাসেন। আমি এটুকুনি বলতে পারি যে আমার আপনারা নিজেদের না হয়েও যেভাবে আপনারা আমাকে ফোন করেছিলেন, আমি আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। আপনারা মেসেঞ্জারে আমাকে অনেক মেসেজ করেছেন, আমাদের বিজনেস নাম্বারে আপনারা অনেক কল করেছেন। আমি সেই কলগুলো রিসিভ করতে পারিনি, কেননা আমার ফোন অ্যাকচুয়ালি বাড়িতেই ছিল। আমি এতটা দৌড়োদৌড়ির মধ্যে ছিলাম, আমার বাবা এতটা দৌড়োদৌড়ির মধ্যে ছিল যে আমরা কারুর কল তোলা বা কারুর মেসেজেসের রিপ্লাই দেওয়া কোনো কিছুটাই আমাদের পক্ষে পসিবল ছিল না। তো স্টিল থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা খোঁজটা নিয়েছেন, ইট রিয়েলি মিনস আ লট। আমি আপনাদের কাছে নেক্সট ভ্লগ নিয়ে আসবো, আমি রেগুলার ডেলি আপনাদের কাছে আসবো, আপনারা আশীর্বাদ করবেন। আমার মা তো অবশ্যই সবসময় আমার সাথে আছে, আমার মা সবসময় আমাকে আশীর্বাদ করছে। আপনাদের সাথে আরও অনেক কথা বলার আছে, আধ ঘন্টা হয়ে গেছে, 29 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো আরও লম্বা হয়ে গেলে অনেক কিছু বলার আছে আপনাদের সাথে। তো আপনারা অবশ্যই করে চ্যানেলটাকে ফলো করবেন, যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটা ফলো করবেন আর আমার মায়ের ভিডিওগুলো দেখবেন। সত্যি কথা বলছি, জীবনের লড়াই কাকে বলে আপনারা শিখতে পারবেন আমার মায়ের কাছ থেকে, সত্যি কথা বলছি।
তো দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন টু সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি অ্যান্ড কস্তুরিজ। আর আমরা কিন্তু সবাই ঝাকাস বিন্দাস থাকবো।